বাংলা মিডিয়াম যে স্কুলগুলো আছে বা সরকারি স্কুল যেগুলো আছে সেগুলোতে পড়াশোনার মান আর আগের মতো নেই। এতগুলো জায়গা আমি ঘুরতে থেকেছি, তো সেখানে আমার তো শুধু বন্ধুদেরকে ছাড়তেই হয়েছে। বাংলার হয়তো সে অর্থে বাজার নেই, আমি চাকরি বাকরি পেতে গেলে ইংলিশ পড়লে সুবিধা হবে, এরকম কিছু ভেবেছিলে? সাংস্কৃতিক জগতে আমার প্রবেশটা কিন্তু কৃতিত্ব আমার মায়ের। যারা স্কুলে চাকরি করেন তাদের লাইফটা অনেক বেশি সেট অ্যান্ড সেটেলড বলে আমার মনে হয়। গাছ যখন আমরা লাগাই, সেই গাছটা যখন ছোট থাকে, তারপরে ফুল দেয়, ফল দেয়, এবং সে যখন আস্তে আস্তে বড় হয়, ছায়া দেয়, তখন যে ভালো লাগাটা তৈরি হয় যে আমার নিজের হাতে লাগানো গাছ। ঠিক ছাত্রদের ক্ষেত্রেও এরকম। যে কলকাতায় যদি আমি কোনো স্কুলে পেয়ে যেতাম বা রিলোকেট করতে পারতাম কলকাতায়, তাহলে এইগুলো মেনটেন করা একটু সুবিধা হতো আমার। দিদি যেমন আমাদেরকে শাসনও করেন, তেমন খুব ভালোবাসেন এবং স্নেহ করেন। আউটস্কার্টে জন্ম বলে তারা কি কোথাও গিয়ে অপরচুনিটিতে ডিপ্রাইভড হয়? যে আমি মেলায় কিছু বায়না করছি, যদি কিনে না দিত আমি শুয়ে পড়তাম মেলায়। কথায় কথায় সুরের এই আলাপন, কথায় কথায় সুরের এই আলাপন। নমস্কার, আমি কৃতি। আর মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের যে নতুন অনুষ্ঠান আমরা শুরু করেছি, এমএলএ প্রেজেন্টস কথায় কথায় তার নাম, আর সেই অনুষ্ঠানের একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আজকে আমাদের যিনি অতিথি, তিনি আমাদের মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনেরই এক অন্যতম সদস্য। কিন্তু তার সাথে আলাপ করানোর আগে আর কি, যে কথাগুলো না বললেই নয়, প্রত্যেকবারের মতো একই অনুরোধগুলো আপনাদের কাছে রাখবো। আমাদের যে চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেল, যেখানে এই মুহূর্তে আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন, সেটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাকেও প্রেস করে দেবেন, যাতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব, ইউটিউব আপনাদের কাছে সরাসরি সেই নোটিফিকেশনটা পাঠাবে, এবং সেই নোটিফিকেশনে ক্লিক করলেই আপনারা কিন্তু সেই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন। তার পাশাপাশি একটা কথা ভীষণভাবে জানিয়ে রাখা মানে উচিত বলে আমার মনে হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন রকম কোয়ারিজ বা কমেন্টস পাচ্ছি যে এই সাবস্ক্রিপশনটা কি ফ্রি অফ কস্ট, নাকি সাবস্ক্রিপশনের জন্য কোনো চার্জেস কিছু রয়েছে। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রিপশন ইজ ফ্রি অফ কস্ট। আপনি শুধু একটা সাবস্ক্রাইব বোতাম প্রেস করলে ইউটিউব নিচে থেকে আপনার কাছে নোটিফিকেশনস পাঠাবে, এবং আমাদের জন্য যেটা সুবিধা হবে, আমরা অনেকটা মোটিভেশন পাবো যে আরো বেশি মানুষ আমাদের সাথে জয়েন করছেন, আরো বেশি মানুষ আমাদের পাশে থাকছেন, এবং সেটা একটা আমাদের কাছে একটা এনকারেজমেন্টের কাজ করবে, এবং আমরা এই অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে পারবো। শুধুমাত্র সেই কারণেই কিন্তু বারবার আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলা। এবার আসি আমাদের অতিথি, তার সাথে আপনাদের পরিচয় করাবো। আমাদের আজকের অতিথি শ্রী মলয় বিশ্বাস। নমস্কার। তোমাকে অনেক অনেক স্বাগত। তোমাদেরই গ্রুপ, তোমাদেরই অনুষ্ঠান, তবু যেটা ফর্মালি স্বাগত জানানোর ব্যাপার থাকে একটা, সেইটাই। কেমন আছো? খুব ভালো আছি। আর আজকে বিশেষ করে খুব ভালো লাগছে এরকম একটা সুন্দর আমন্ত্রণ পেয়ে। আর এমএলএ প্রেজেন্টস কথায় কথায় এই যে সুন্দর একটা অনুষ্ঠানের পথ চলা শুরু হয়েছে, শুধুমাত্র দেশ নয়, হয়তো এটা আস্তে আস্তে কালের নিয়মে দেশের বাইরেও চলে যাবে এবং সারা বিশ্বের মানুষ দেখতে পারবে এই অনুষ্ঠান। সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান মানেই তো একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ, সেই সাক্ষাৎকার পর্বটা আরো বেশি করে ছড়িয়ে পড়া। তো সাধুবাদ জানাই এই উদ্যোগকে। অসংখ্য ধন্যবাদ। আর একটা যেটা ব্যাপার, যে এখনো কিন্তু অলরেডি মানে যেহেতু ইউটিউবের মাধ্যমে সবাই দেখতে পাচ্ছেন, এবং আমরা তোমার কথা শুনে আশা রাখবো যে আরো ভবিষ্যতে আরো অনেক মানুষ দেশ বিদেশ থেকে আমাদের সঙ্গে যুক্তও হবেন। তোমার ছোটবেলা, বেড়ে ওঠা, এইগুলো নিয়ে একটুখানি যদি বলো। আচ্ছা, আমার ছোটবেলা বাবার চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ঘোরা। আমার জন্ম রানাঘাটের কাছে একটা মফস্বল শহর, আধা মফস্বল আর কি, আড়ংঘাটা, ওখানে আমার জন্ম। তারপরেই বাবার চাকরি সূত্রে পোস্টিং হয়ে গেলেন বাবা গোয়ালপুখর, দিনাজপুর। সেটা তখন ওটা ছিল উত্তর দিনাজপুর। তো না, সরি, ওটা পশ্চিম দিনাজপুর নাম ডিস্ট্রিক্টটা ছিল, পরে উত্তর দক্ষিণ ভাগ হয়েছে, কিন্তু সেই সময় ওটা ছিল দিনাজপুর। বাবা ওখানে পোস্টিং হয়ে চলে গেলেন। তার কিছুদিন পর শিলিগুড়ি। তো সেই তোমরাও তার সাথে? আমি মা তার সাথে সাথে বাবার সাথেই যাচ্ছি। সেখানে একদম ছোটবেলাটা কেটেছে, খুব ছোট তখন, ওই 5 বছর পর্যন্ত ওখানেই ছিলাম। তারপরে বাবা ট্রান্সফার হয়ে চলে গেলেন মেদিনীপুর। তখন পুরো অবিভক্ত মেদিনীপুর তখন। এটা 89-90। কাকু কিসে কাজ করতেন? বাবা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, পিএনআরডি ডিপার্টমেন্ট। তো ওখানে বাবা ট্রান্সফার হয়ে চলে গেলেন। এবার ওখানে গিয়ে তারপরে ওখানেই আমার স্কুলিং, মেদিনীপুরে। ক্লাস 1 থেকে 12 আমার ওখানেই। ছোটবেলা থেকে বড়বেলা সমস্তটা বেড়ে ওঠা এবং সমস্তটা মেদিনীপুর। ওখানেই বাবা ট্রান্সফার হলেন, এবং ওখানে বাবা মা 19 বছর ছিলেন। আমি ওখানে এইচএস কমপ্লিট করেছি, ক্লাস 1 থেকে একদম এইচএস পর্যন্ত ওখানে ছিলাম মেদিনীপুরে।
তো তারপরে আমি চলে এসেছিলাম। আচ্ছা আমি কল্যাণীতে এসে ভর্তি হয়েছিলাম, আচ্ছা যেহেতু আমাদের বাড়ি রানাঘাটের কাছে আড়ংঘাটাতে। তো যে কোনো মুহূর্তে বাবা আবার ট্রান্সফার হয়ে যেতে পারেন। এবার এদিকে আমার গ্র্যাজুয়েশন, এইসব নিয়ে একটা চলছিল। যাই হোক, সিঙ্গেল চাইল্ড। হ্যাঁ আমি সিঙ্গেল চাইল্ড। আচ্ছা তারপরে আমি চলে এসেছিলাম আচ্ছা এতে, মানে কল্যাণীতে এসে আমার গ্র্যাজুয়েশন, আচ্ছা কি নিয়ে তারপরে মাস্টার ডিগ্রি পড়াশোনা? আমার ইংলিশ। ইংলিশ নিয়ে পড়াশোনা, হ্যাঁ মাস্টার্সও কল্যাণী থেকে। হ্যাঁ, আচ্ছা, তো পরবর্তীকালে তারপর তারপরে তো চাকরি। চাকরি, আচ্ছা, বিএড মানে করেছি এইসব। বিএড কি কোথা ও কোথা বিএড থেকে? করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি। আচ্ছা, তো তাহলে আবার কলকাতাতে মনে হয় ইন্ট্রোডাকশনটা ওই টাইমেই হয়। হ্যাঁ হ্যাঁ, তারপরে আস্তে আস্তে হ্যাঁ। কলকাতা তো সাথে। কলকাতায় এমন কোনো জায়গা আছে যেটা খুব প্রিয়, বা যেহেতু বাইরে থেকে আসা, মফস্বল থেকে আসা, কোনো একটা জায়গা যেটা প্রথম দেখে ভালো লেগেছিল বা কিছু? প্রিন্সেপ ঘাট খুব প্রিয় আচ্ছা কলকাতার। প্রিন্সেপ ঘাট খুব ভালো লাগে, হাওড়া ব্রিজ খুব ভালো লাগে। হাওড়া ব্রিজের আশপাশ জায়গাগুলো খুব ভীষণ ভালো লাগে, কারণ ছোটবেলা থেকে ওই হাওড়া ব্রিজ এবং হাওড়া ব্রিজের পারাপার হওয়া, বিবাদীবাগের ঘাট, এইগুলো মনকে সত্যি ছুঁয়ে যায়। সেই ছোটবেলা থেকে মানে দেখছি। কোথাও কি গঙ্গার প্রতি একটা হ্যাঁ ভালোবাসা হ্যাঁ, আছে? একদম একদম, আচ্ছা। সেটা থেকেই ভালোবাসার সূত্রপাত, সেটাই মনের মধ্যে থেকে গেছে। এবং অদ্ভুত ব্যাপার, এখনো আমি গঙ্গার পাড়েই চাকরি করছি। আচ্ছা, এখন কোথায় চাকরি এখন করছেন? মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে, আচ্ছা, এবং আমার স্কুলও গঙ্গার পাড়েই একদম। মানে গঙ্গার, আমার এটা মনে হয় যে গঙ্গা যাদের ভালো লাগে, সামহাও গঙ্গাও মনে হয় তাদেরকে ছাড়তে পারে না না। না, একদমই না। মানে আমারও এই সেম এক্সপিরিয়েন্সটা আছে, আমারও ভীষণ গঙ্গার প্রতি একটা ভালোবাসা, একটা মানে আকর্ষণ আছে বলবো। তো যখন আমরা যেখানে এই মুহূর্তে শুট করছি, যখন এখানে প্রথম আসি, তো এটা গঙ্গার থেকে যদি আপাতভাবে দেখো বেশ অনেকটা দূর, মানে হ্যাঁ, কাছাকাছি গঙ্গা থাকার কথা নয়, হুম। কিন্তু আমাদের জানলা খুললেই গঙ্গা দেখা যায়, হ্যাঁ যেহেতু হ্যাঁ, হাইটটা এতটা। তো এটা আমার মনে হয় তোমার সাথে আমি রিলেট করতে পারলাম এই ব্যাপারটাতে। এবং ভীষণ ভালো লাগে, মানে আমাকে প্রতিদিন গঙ্গা পার হতে হয়। মানে স্কুলে আসা যাওয়ার পথে গঙ্গাটা পার হয়ে, গঙ্গার একদম পাড়েই স্কুল, স্কুল বিল্ডিং থেকেও গঙ্গা দেখা যায়। মানে আচ্ছা, প্রতিদিনই তুমি তার ওখানেই সাথে থাকো? আমি ওখানেই থাকি, আচ্ছা উইকেন্ড বাড়িতে আসি। আচ্ছা, গঙ্গার প্রতি ভালোবাসা থেকেই কি লিটারেচারের প্রতি প্রেম? হয়তো আচ্ছা হয়তো এটা আর একটা কারণ, লিটারেচারের প্রতি প্রেমটা, এটা ছোটবেলা থেকেই। কারণ ছোটবেলায় একদম খুব ছোট যখন, মানে আমি এখন কেজি স্কুলে পড়ি, ক্লাস 1, 2, 3, 4, অদ্ভুতভাবে আমার বাংলা পড়তে খুব ভালো লাগতো। বাংলা আচ্ছা। এবং ইংরেজি আচ্ছা এগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগতো, এবং স্কুলের রেজাল্ট, স্কুলের পরীক্ষাতেও ওইগুলোতেই হাইয়েস্ট মার্কস পেতাম। আচ্ছা বাংলা, ইংলিশ, অতখানি সায়েন্সের সাবজেক্টগুলোতে অতখানি পেতাম, বিশেষ করে অঙ্ক অঙ্ক আমার ভয় পেতাম সত্যি, আজকে আমি সবার সামনেই বলছি, অঙ্কটার থেকে একটু দূরে থাকতাম। কিন্তু লিটারেচারের প্রতি আমার তখন থেকেই গোপন প্রেম। তারপরে তো রবি ঠাকুর, অবশ্যই এক এক করে সাহিত্য, রবি ঠাকুর, এইভাবে এইভাবে চলতে চলতে তারপরে হাই স্কুলে গেলাম। সেখানেও আমাদের তো বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ক্লাস 9-10-এর মাধ্যমিক, তখন সেই সময় সিলেবাসে ছিল। শুধুমাত্র পাঠ্য নয়, পাঠ্যের বাইরেও যে সমস্ত যা কিছু থাকতো, কবিতা এবং গদ্য, গল্প যা থাকতো, সমস্ত পড়ে ফেলতাম। আর ছোটবেলা আমার তো শুকতারা, আনন্দমেলা, চাঁদ মামা। আমি যখন ক্লাস 1-এ পড়ি, বাবা প্রথম চাঁদ মামা এনে দিলেন। তারপরে তো তখন প্রত্যেক মাসে চাঁদ মামা বেরোতো, এবং পেপার দিতেন যে কাকু, ওনাকে বলা থাকতো, উনি প্রত্যেক মাসে চাঁদ মামা, শুকতারা এগুলো দিয়ে যেতেন। সেই থেকে ওই গল্পের বই পড়তে পড়তে একটা সাহিত্যের সাথে কোথাও যেন একটা গোপন প্রেম তখনই শুরু। মানে নেশাটা কি এরকম ছিল যে আসবে কতক্ষণে হ্যাঁ, ওটা নিয়ে বসবো একদম। আর কি? এবং আমার মনে আছে, মানে আমাদের প্রি টেস্ট পরীক্ষা, তখন পুজোর আগে প্রি টেস্ট পরীক্ষা, তো ক্লাস 10-এ পড়ছি, তো এরকম শারদীয়া শুকতারা দিয়ে গেছে, এবং তার সাথে ওই মাসের চাঁদ মামাটাও দিয়ে গেছে। মা কি করেছে, শারদীয়া মানে যেহেতু আমি পরীক্ষা দেব, পরীক্ষার একটা প্রিপারেশন আছে, তো এবার গল্পের বই পড়বো, সময় নষ্ট হবে। মা ওটা কি করেছিল, শাড়ির মানে আলমারিতে শাড়ির ভাঁজের মধ্যে শুকতারা আর চাঁদ মামা লুকিয়ে রেখেছিল। আর আমিও ঠিক সেটা বুঝতে পেরেছিলাম কোনো একটা ভাবে। পরে আমি ওটা খুলে পরীক্ষার ওই বই পড়ছিলাম, বইয়ের নিচে রেখে দিয়ে পড়ছিলাম। আমি এটাই জিজ্ঞেস করতে যে এক্সপেরিয়েন্সটা আছে তো, যে একদম, পড়ার বই খুলে ভেতরে একদম গল্পের একদম বই। এটা মনে হয়, আমি জানি না এখনকার বাচ্চারা কতটা রিলেট করতে না না, এটা পারবে। করতাম। এই সমস্ত কিছুর মধ্যে বাংলাটাতেই বেশি আধিক্য, তাহলে হঠাৎ ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করলে কেন? ইংলিশের সাথেও একটা ভালো লাগা ছিল, ইংলিশের সাথেও ভালো লাগা ছিল। বাংলা, এবার যখন আমার হায়ার সেকেন্ডারি কমপ্লিট হলো, হায়ার সেকেন্ডারি কমপ্লিট হওয়ার পর এবার তো ফর্ম তোলা, ফর্ম জমা দেওয়া, এইসব ব্যাপার একটা। তো বাবা বললেন যে তাহলে কোন সাবজেক্ট নিয়ে পড়বি, কি ব্যাপার, এবার তো অ্যাপ্লাই করতে হবে, কলেজে করতে হবে। তো আমি
মেদিনীপুরের ওখানে যে কলেজগুলো আছে আমাদের কাছাকাছি ছিল পাশকুড়া বলে একটা স্টেশন আছে, ওখানে পাশকুড়া কলেজ, মেদিনীপুর ডে কলেজ, ওখানে আমি বাংলা ইংরেজি সবই ফর্ম তুলেছিলাম। আর এইদিকে ফিরবো বলে তখন একটা মাটাল অবস্থার মধ্যে আছি, কি করব। কিন্তু কল্যাণীতে এসে আমি শুধুমাত্র ইংরেজিতেই তুলেছিলাম ফর্মটা, আর তোলা হয়নি। এবার আর কোনো সাবজেক্টে আমি তুলিনি। এবার যেহেতু ইংলিশে তুললাম, ইংলিশে পেয়ে গেলাম, তারপরে বাবা বললো যে এবার তো শিফট করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে আমাদের এখানে প্রায় 16-17 বছর হয়ে গেল, এবার যে কোনো মুহূর্তে হয়তো আমি ট্রান্সফার হয়ে যেতে পারি, তোমার পড়াশোনার সমস্যা হতে পারে। তো সেই কারণে আবার ওই ইংলিশ নিয়ে আর একটা ভালো লাগা তো ছিলই আচ্ছা, সাহিত্যের তো প্রতি। সেটা কি কোথাও গিয়ে এরকমই ভেবেছিলে যে বাংলার হয়তো সে অর্থে বাজার নেই, আমি চাকরি বাকরি পেতে গেলে ইংলিশ পড়লে সুবিধা হবে, এরকম কিছু ভেবেছিলে কখনো? না, এটা কখনো ভাবিনি। আচ্ছা। এটা মনে হয়নি, কারণ আমি কিন্তু মানে এটা যেহেতু প্রসঙ্গ তুমি তুললে, আমি বলছি, এটা একটা মজার বিষয় যে এটা নিয়েও আমাকে অনেকে বলেছিল, মানে আমাদের সময় কম্বিনেশনে অনার্সের সাথে দুটো পাশের সাবজেক্টও রাখতে হতো। তো সেই হিসেবে আমি বাংলা রেখেছিলাম, আর ইতিহাস ছিল আমার। তো বাংলাটা আমি রেখেছিলাম এই কারণেই, কারণ ওই ভালোবাসা থেকেই। আর এবার অনেকে আমাকে বলল যে 300 নম্বরের বাংলা পড়তে হবে, এদিকে অনার্সের 400 নম্বর ইংলিশ, দুটো সাহিত্য তুই কি পারবি? বন্ধুরাও ভয় দেখাতে লাগলো, আত্মীয় পরিজনরাও বললাম না আমি পারবো। সেই ভালোবাসা ভালো লাগাটা থেকেই কিন্তু বাংলা আমি পাশে রেখেছিলাম। আবার বিএডেও যখন আমি বিএড করতে গেছি, ফার্স্ট মেথড তো তখন আমাদের সময় যেটাতে অনার্স মাস্টার ডিগ্রি করেছে তার সেই সাবজেক্টটা রাখতে হয়, আর সেকেন্ড মেথডটা সে নিজে চুজ করতে পারে। অদ্ভুতভাবে আমি সেকেন্ড মেথডও বাংলা রেখেছিলাম। আচ্ছা, মানে বাংলার হাতটা কখনো ছাড়তে পারোনি? না, একদমই না। তা এইবার বলো যে গান বাজনা বা এই যে কালচারাল একটা সাইড, সেটা কিভাবে শুরু হলো জীবনে? সাংস্কৃতিক জগতে আমার প্রবেশটা কিন্তু কৃতিত্ব আমার মায়ের। আচ্ছা। মা ভীষণভাবে ভালোবাসেন আর কি আবৃত্তি, গান, শ্রুতি নাটক। স্কুলে যখন গান করেন? না, মা কিন্তু করেন না। আচ্ছা, কিন্তু মায়ের হয়ে ওঠেনি কোনোভাবে, কিন্তু মা ভালোবাসেন ভীষণভাবে। কোথাও অনুষ্ঠান হলে মা দেখেন, এবং আমার যত লাইভ হয় আমার মা দেখেন। আচ্ছা। সমস্ত লাইভ দেখেন, সমস্ত অনুষ্ঠানে যখন আমি কলকাতাতে আসি বা ওয়েস্ট বেঙ্গলের অন্য কোথাও যাই, মা ভীষণভাবে সাপোর্ট করেন। তার সাথে তো বাবা আছেন ভীষণভাবে সেটাকে করা। যে কোনো ফর্ম অফ আর্ট ফর্ম বলো বা যে কোনো প্রফেশনেই বলো, একটা মানে ম্যাসিভ শিফট হয়েছিল যখন জিও আসে। জিও যখন সমস্ত কিছুকে ফ্রি করে দেয়, এবং আরেকটা শিফট হয় যখন কোভিড আসে। তো এই দুটো যে বড় ইভেন্ট ঘটেছিল, তো সেটাতে কি তোমার আবৃত্তিতে কোন রকম মানে এক্সট্রা স্কোপ বলো বা এক্সট্রা কিছু এরকম পেয়েছিলে, নাকি এটা যেমন চলছিল তেমনই চলছে, শুধু হয়তো অফলাইনের জায়গায় অনলাইনটা বেশি হচ্ছে এখন, এরকম? কোভিডের সময় আমি বলি যেটা হয়েছিল, সেই সময় কিন্তু আমার অনেকটা মানে ব্যাপারগুলো আরো বেশি ত্বরান্বিত হয়েছে, আরো বেশি করে মনে হয় আমি নিজেকে বিকশিত করার সুযোগ পেয়েছি। মানে আমার ফিল্ডে আবৃত্তির যে জায়গাটা, আবৃত্তির যে ওয়ার্ল্ডটা, আমার কাছে যে আবৃত্তির যে পৃথিবীটা রয়েছে, সেটাতে মনে হয় আমার জানার পরিমাণ বা আমার নিজেকে মেলে ধরার জায়গা, যেটা আরো বেশি করে সকলের সাথে যুক্ত হওয়ার যে ব্যাপারটা, সেটা কোভিডের সময় আরো বেশি করে হয়েছে। সময়ও পেয়েছি, অনেকটা সময় পেয়েছি, অনেকটা সময় দিতে পেরেছি। মানে কবিতাকে আরো বেশি করে উপলব্ধি করা বোধহয় সেই সময়টাই। ধরো অফলাইন করা একটা অনুষ্ঠান হচ্ছে বা অনলাইন একটা অনুষ্ঠান হচ্ছে, প্রিপারেশনে কিছু তফাৎ হয় নাকি একইভাবেই প্রিপেয়ার করো নিজেকে? না, লাইভ, অনলাইন লাইভ এবং অফলাইন যে অনুষ্ঠান, প্রিপারেশন কিন্তু একটু কোথাও ডিফারেন্স আছে। অনলাইন লাইভের ক্ষেত্রেও যেমন প্রিপারেশন নিতে হয়, সেটা তো পরিবেশটা, বিশেষ করে আমার এটা একান্ত আমার নিজস্ব মতামত, পরিবেশের একটা ব্যাপার থাকে। কারণ এখানে যখন আমি লাইভ করছি, আমার একটা ঘরোয়া পরিবেশ, আমি নিজের মতো করে ভাবনা চিন্তা করছি, নিজের মতো করে করছি, এবং নিজের সময়টাও আমার হাতের কাছে বন্দি, মানে আমার মতো করে আমি করছি, একটা টাইম শিডিউল আছে। কিন্তু অফলাইনের ক্ষেত্রে তো সেটা হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাকে যে শিল্পীর পরে দেওয়া হবে বা কিছু, সেটার কিছুটা হেরফের হলো হয়তো, বা আমি ট্রেনে করে বা পাবলিক ট্রান্সপোর্ট এ করে আমি যাচ্ছি, তো সেখানে গিয়ে তারপরে আমার পৌঁছতে বা এ করতে হয়তো দেরি হচ্ছে, কখনো ট্রেন লেট আছে, কখনো একটা অনেক রকমের ব্যাপার থাকে, অনেক রকম অনিশ্চয়তা থাকে। হ্যাঁ হ্যাঁ, তো সেই সবগুলো কাটিয়ে নিয়ে তারপরে গিয়ে কোনো সময় হয়তো ভালো করছি আমার নিজের কাছে যেটা মনে হয়, আবার কোনো সময় হয়তো আমি যেটা ভেবেছিলাম
যে আজকে অনুষ্ঠানটা আমি এরকম ভাবে করতে পারবো, সেটা হয়তো কোনো কারণে করতে পারলাম না। বা কখনো গিয়ে হয়তো দেখছি যে মানে অনুষ্ঠানটা হয়তো একটু দেরিতে চলছে, শুরু হয়েছে, এবার আমার আবার একটা ফেরার তাড়া থাকে, যেহেতু কলকাতায় অনুষ্ঠান হলে তো আমার আবার বহরমপুর ফিরতে হয়, পরের দিন স্কুল থাকে, এইসব ব্যাপার থাকে, একটা টেনশন থাকে। যেরকম ভাবে দুনিয়া চলছে এত ফাস্ট, মানে সমস্ত সমস্ত কিছু এভাবে চলছে, তো সেখানে যারা স্কুলে চাকরি করেন তাদের লাইফটা অনেক বেশি সেট অ্যান্ড সেটেলড বলে আমার মনে হয়। যে স্ট্রেস লেভেলটা অন্য প্রফেশনে আছে, হয়তো সেই স্ট্রেস লেভেলটা তার সেই প্রফেশনে নেই। তুমি কি এগ্রি করছো এই ব্যাপারটার সাথে? হ্যাঁ, এটা আমি সহমত তোমার সাথে। অনেকটা বেশি আমার যেটা মনে হচ্ছে অনেকটা ওয়েল অর্গানাইজড, এবং মানে এতটা অন্য প্রফেশনে আমার কিছু বন্ধু আছে, কিছু আমার কাজিনরা আছে, তারা সব আমি যেটা ফিল করেছি সামনে থেকে, সেটা তাদের ক্ষেত্রে অনেকটা হেকটিক আমার মনে হয়েছে, সেটা কিন্তু আমাদের এই প্রফেশনে অতটা নেই। এই যে তুমি বলছো যে তুমি কলকাতায় আসছো প্রোগ্রাম করতে এবং তোমার ফেরার তাড়া থাকছে, পরের দিন স্কুল থাকছে, তো কখনো কি মনে হয়েছে যে কলকাতায় যদি আমি কোনো স্কুলে পেয়ে যেতাম বা রিলোকেট করতে পারতাম কলকাতায়, তাহলে এইগুলো মেনটেন করা একটু সুবিধা হতো আমার পক্ষে? এইটা আমাকে অনেক ক্ষেত্রেই, মানে আমি যখন কলকাতায় অনুষ্ঠান করতে আসি, আমার তো অনেক পরিচিত অনেকে আছেন, তারা অনেকবার বহুবার বলেছেন যে এরকম হলে পরে বোধহয় তোমার সুবিধে হতো, একটু কাছাকাছি চলে আসলে কলকাতা থেকে ব্যাপারটা হতো। আমিও সেটা ফিল করি যে কলকাতায় থাকলে হয়তো আরো বেশি অনুষ্ঠানগুলো আমি করতে পারতাম বা অনুষ্ঠানের মধ্যে থাকতে পারতাম। কিন্তু ওই তুলসী পাতা আর বেল পাতা পাড়ার মতো ব্যাপার, মানে দুটোই আমার কাছে প্রিয়, দুটোই কিন্তু পুজোতে লাগে। তুলসী পাতাও লাগে, বেল পাতাও লাগে। তুলসী পাতাটা যেমন খুব চট করে আমরা সহজেই হাতে পাই, বেল পাতাটা কিন্তু ওইভাবে হাতে পেতে গেলে একটু বেগ পেতে হয়। তো এরকম ব্যাপার, মানে কলকাতায় এসে অনুষ্ঠান করতে খুব ভালো লাগে। আবার যখন কলকাতায় চলে আসবো এইটা ভাবি, তখন আবার নিজের কর্মস্থলের জন্য মনটা আবার হুহু করে কোথায় একটা হুহু করে মনটা। আসলে ওখানেও তো অনেক বছর হয়ে গেল। তো এই যে পরপর তোমার ধরো ছাত্রছাত্রীরা, ছেলেদের স্কুল ওটা, হ্যাঁ, পুরোটাই বয়েজ তো যে স্কুল। ছাত্ররা রয়েছে, তো তারা এই যে তোমার সামনে দিয়ে ছোট বয়স থেকে আসছে, তোমার হাতেই তাদের পড়াশোনা হচ্ছে, তারা বেড়ে উঠছে, তাদের বিভিন্ন যাদের যা ইন্টারেস্ট সেদিকে তারা এগোচ্ছে, তো কিরকম ফিলিংটা হয়? এটা একটা অদ্ভুত অদ্ভুত একটা অনুভূতি। মানে আজকে এরকম এরকম তো মানে হামেশাই হয় যে যে ছেলেটিকে একদম ছোট 5-এ যখন আসলো, ও আদো আদো কথা বলছে, আমি জানি ওর রটা ঠিক করে উচ্চারণ হতো না, এরকম একজন ছেলে আছে। ও তা ওকে বলে বলে বকে বকে, বাবা এইভাবে বল, ওইভাবে বল, ও কিছুতেই রটাকে ঠিকঠাক ভাবে বলতো না, ও কিছু না কিছু ওইভাবে বলতো। অদ্ভুত ভাবে সেই যখন বড় হলো, উচ্চ মাধ্যমিক পাশ করে চলে গেল, দেখা হয়ে প্রণাম করে যে স্যার কেমন আছেন, বা তখন বলে যে স্যার এখন আমার রটা ঠিক হচ্ছে তো। তো এইগুলো একটা ভীষণ মজার ঘটনা। এবং ওদের ওই চোখের সামনে যে বেড়ে উঠতে দেখলাম, যে একদম ছোটবেলার থেকে আস্তে আস্তে, মানে একটা গাছ যখন আমরা লাগাই, সেই গাছটা যখন ছোট থাকে, তারপরে ফুল দেয়, ফল দেয়, এবং সে যখন আস্তে আস্তে বড় হয়, ছায়া দেয়, তখন যে ভালো লাগাটা তৈরি হয় যে আমার নিজের হাতে লাগানো গাছ। ঠিক ছাত্রদের ক্ষেত্রেও এরকম, ওরাও তো সন্তান সম। এবার ওদের ওই ছোট থেকে আস্তে আস্তে বেড়ে ওঠা, চোখের সামনে দেখা, ওদেরকে বকাঝকা করি, ভালোবাসি, সমস্তটা নিয়ে চলতে চলতে ওরা উচ্চ মাধ্যমিক পাশ করে যখন বেরিয়ে যায়, তারপরে যখন আবার অনেকদিন পর মাঝে মাঝে দেখা হয়, ফোনে যোগাযোগ করে যে স্যার কেমন আছেন, দেখা হলে ছুটে আসে, এই ব্যাপারটা সত্যি খুব ভালো লাগার। আচ্ছা, একটা কথা বলো, যে তুমি তো ওই বহরমপুর মানে অঞ্চলের স্কুলে পড়াচ্ছ, ধরো ওই অঞ্চলেও প্রচুর ছেলে আছে যাদের প্রচুর মেরিট আছে, তো কোথাও গিয়ে কি ওই অঞ্চলে জন্ম বলে বা অতটা আউটস্কার্টে জন্ম বলে তারা কি কোথাও গিয়ে অপরচুনিটিতে ডিপ্রাইভড হয়? কিছু ক্ষেত্রে হয়, কিছু ক্ষেত্রে হয়, কারণ ওখানে বহরমপুর শহরটা খুব জমজমাট, এবং বহরমপুর শহরে অনেক বেশি সুযোগ সুবিধা, অনেক কিছু আছে। কিন্তু আবার কিছু সুযোগ সুবিধা তার থেকে আমি ওখানে চাকরি করতে গিয়ে যেটা বুঝেছি, বিশেষ করে এই যে কম্পিটিটিভ এক্সাম বা এইগুলোর ক্ষেত্রে, যতটা এই দিকটাতে, মানে এই কলকাতার পরেই বেলঘরিয়া, মানে কলকাতা থেকে রানাঘাট, এইটুকুর মধ্যে যতটা সুযোগ সুবিধা আছে, বা কলকাতাতে যে সুযোগ সুবিধাগুলো আছে, সেখানে অতখানি ওখানে নেই। বা বই, হয়তো কোনো একটা সাজেশনের বই বা কোনো একটা কোয়েশ্চেন অ্যান্সারের বই বেরোলো তো তাড়াতাড়ি, এবার যেটা কলকাতায় আজকেই হয়তো পাচ্ছি, বহরমপুরে কিন্তু সেটা পেতে একটু অসুবিধে হয়, মানে দেরি হয়, বা ঠিক সময় মতো ওরা হাতে পায় না, এইগুলোর একটা অসুবিধা আছে।
একটা একটু কন্ট্রোভার্সিয়াল প্রশ্নে যাই এবার। হুম, সেটা হচ্ছে যে এখন সবাই বলেন যে বাংলা মিডিয়াম যে স্কুলগুলো আছে বা সরকারি স্কুল যেগুলো আছে সেগুলোতে পড়াশোনার মান আর আগের মতো নেই। আগে সরকারি স্কুল থেকেও অনেক মেধাবী ছাত্রছাত্রী বেরোতো, কিন্তু এখন পড়াশোনার মান যে জায়গায় পৌঁছেছে সেখানে কোনো মানে মা বাবাই চাইবেন না যে যদি তার ক্ষমতা থাকে সে সরকারি স্কুলে পড়াতে। তো তুমি কি এই ব্যাপারটার সাথে এগ্রি করো? এটার সাথে আমি অতখানি এগ্রি করি না। হুম, করি না কারণ কারণ পড়াশোনাটা আমার মনে হয়েছে আমার ওই জায়গাটার থেকে, হুম, কারণ হুম, আমরা যেহেতু আমি ওই ফিল্ডে আছি, হুম, হুম, টিচাররা কিন্তু ভীষণভাবে চেষ্টা চালিয়েই যান প্রতিনিয়ত হুম, ছাত্রদেরকে পড়ানো, ছাত্রদেরকে বইমুখী করা, তাদেরকে হুম, পরীক্ষা নেওয়া, হুম, যেমন যেমন চলছে তেমন তেমন সেইভাবেই কিন্তু চলে। হুম, এবার এটা কিছুটা ডিপেন্ড করে ছাত্রের উপর, মানে হুম, সে হুম, কতটা নিজে পড়বে হুম, বা সে কতটা বাড়িতে সময় দিচ্ছে, বা হুম, অভিভাবকরা তাকে কতটা মানে স্কুলের বাইরে যখন তারা হুম, তাদেরকে কতটা তারা পরিচর্যা করছে হুম, তাদেরকে হুম, মানে পড়াশুনোর হুম, ক্ষেত্রে। হুম, হুম, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একজন ছাত্র সে যদি ঠিকঠাকভাবে পড়াশুনো করে, মনোনিবেশ করে, হুম। তো সেটা বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক সব জায়গাতেই সে জয়লাভ করবে। ঠিক, আমি আরেকটা কথাও এখানে একটু অ্যাড করি। আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করা, কিন্তু এই যে টিচারের ভূমিকাটা কতটা ইম্পর্টেন্ট হয় আমার হুম, কিন্তু, আমি কিন্তু বাংলায় বরাবরই খুব ভালো এবং বাংলা আমার খুব ভালোবাসার একটা জায়গা। তো সেই জায়গাটা না ভীষণভাবে আমার স্কুলেও নার্চার করা হয়েছিল। তো টিচারের ভূমিকা আমার মনে হয় এখানে যদি মানে ছাত্র এবং টিচার দুজনের একটা কোঅপারেশন থাকে তাহলে মনে হয় মা বাবারও অতটা প্রয়োজন পড়ে না। মানে হুম, তারা দুজনে মিলেই একটা পূর্ণ একটা সাবজেক্টের প্রতি ভালোবাসাকে পূর্ণতা দিতে পারে। একদম। হুম, একদম আমি তোমার সাথে এই ব্যাপারে সহমত। হুম, হুম, যদি তার সাবজেক্টের প্রতি ভালোবাসাটা কিন্তু কিছুটা হলেও টিচার করেন। হুম, হুম, মানে একদমই টিচারের তাই, হ্যাঁ। ভূমিকাটা অনেকটা, হুম, এবং উনি ভালোবাসাটা তৈরি করেন, হুম, এবং সেই ভালোবাসাটা তৈরি করার পর ছাত্র আর শিক্ষকের সম্পর্কটা যদি খুব মধুর হয় হুম, হুম, এবং হুম, আদান-প্রদানটা যদি খুব হুম, মধুর হুম, হয়, হুম, তাহলে মনে হয় সে এগিয়ে যেতে পারবে সেই হুম। ছাত্র। আচ্ছা, এখানে এবার একটা কথায় আসি। তুমি যে বললে এখনকার ছাত্রছাত্রী এবং ছাত্রদের প্রতি, ছাত্রদের কি গ্রামারের প্রতি খুব অনীহা। হুম, তো এখানে আমি তোমাকে জিজ্ঞেস করছি যে ধরো আমি প্রচুর বই পড়ি, প্রচুর মানে আমি ইংলিশ যে ভাষা হুম, সেটাকে থ্রু লিটারেচার চর্চা করি, হুম। তাহলে কি আমি কোথাও গিয়ে অটোমেটিক্যালি মানে সাবকনসিয়াসলি গ্রামারটা শিখে ফেলছি না, নাকি মানে কনসিয়াসলি গ্রামারটা শেখা পড়ার দরকার আছে? আমার মনে হয় গ্রামারটাকে একটু শিখে নিয়ে তারপরে মানে এগোলে বোধহয় ভালো হয়। হুম, মানে পড়তে গিয়ে যে গ্রামারটা শেখা, হুম, সেটা হুম, হয়তো হয়, সেটা হুম, হয়তো হয়, কিন্তু ওই যদি তার আগে থেকেই সে একটু গ্রামারটা শিখে নেয়, তাহলে হুম, মনে হয় আমার মনে হয় সেটা আরো ভালো হয়। এবার যখন সে পড়বে, পড়তে হুম, পড়তে যখন সে শিখবে হুম, বা হুম, পড়ার মধ্যে যখন সেটা খুঁজে পাবে, সে তখন আনন্দ পাবে। হুম, সেটা যে তার এটা ও আচ্ছা আনন্দটা, এটা তো এটা তো শিখেছিলাম, শিখেছিলাম, হ্যাঁ। এটা তো এরকম হলো, তার আনন্দটা আরো বহুগুণ বাড়বে। হুম, হুম। এবার আসি আমাদের যে মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন গ্রুপ, হুম। সেই গ্রুপে মানে তোমার এক্সপিরিয়েন্স বা তোমার যা এতদিন যে মানে সদস্য হয়ে তুমি যা এক্সপিরিয়েন্স করেছো সেটা যদি একটু বলো। আচ্ছা, গ্রুপের সাথে মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন, এই গ্রুপের সাথে আমার পথ চলা অনেক দিন হয়ে গেল। ২০২২ সাল থেকে চলছি হুম। পথ এই গ্রুপের সাথে। কিভাবে আর যোগাযোগটা হয়েছিল? কারণ তুমি তো অনেক দূরের মানে হ্যাঁ, এটা কলকাতা বেসড, এবার হ্যাঁ, তুমি ধরো বহরমপুর থেকে, মানে হ্যাঁ। যোগাযোগটা কি মানে ফেসবুকের মাধ্যমে কাকতালীয় ভাবেই হয়েছিল? না, ফেসবুকের মাধ্যমে তো অবশ্যই হয়েছিল। হুম, কিন্তু খুব একটা কাকতালীয় নয়। মানে আচ্ছা, বিষয়টা একটু জেনে বুঝেই এগোনো আচ্ছা, কিছুটা। হুম, সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের যে এমএলএ কয়ার আছে, হুম, হুম, যেটা হুম, যে হুম, গ্রুপ আছে, সেই গ্রুপে স্বপ্নাদি আছেন এবং চৈতালিদি আছেন। হুম, চৈতালি হুম, ভট্টাচার্য এবং স্বপ্না রায়। তো একটা অফলাইন অনুষ্ঠানে আমরা কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি যে অনুষ্ঠানটা আছে ২০২২ সালে আমরা অনুষ্ঠানে গেছিলাম। আচ্ছা, তো আচ্ছা, সেই অনুষ্ঠানে গিয়ে কথাবার্তা চলছে, এরকম হতে হতে তখন চৈতালিদি এবং স্বপ্নাদি দুজনেই আমরা এক টেবিলে খেতে বসেছি। হুম, তখন ওনারা বললেন যে এরকম, আচ্ছা, ভাই খুব সুন্দর তুমি আবৃত্তি করো, এ করো, তা হুম, তুমি কেন মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনে নেই? তো আমি বললাম আচ্ছা, এই গ্রুপটা তখন হুম, চৈতালিদি বললেন যে এই গ্রুপটা, স্বপ্নাদিও সহমত পোষণ করলো যে হ্যাঁ, তুমি এই গ্রুপে যোগ হুম, দিতে পারো এবং হুম, চলতে পারো, তুমি হুম, এই গ্রুপের হুম, সাথে চলতে পারো। তারপরেই দিদির সাথে পরিচয়। দিদি হুম, তারপরে সেইভাবেই দিদি আপন করে নিলেন। তারপরে আবারও একটা অনুষ্ঠানে গিয়ে প্রথম দিদি এবং দাদার সাথে দেখা হলো হুম, আমার। হুম, দাদা এবং দিদি দুজনেই গেছিলেন ওই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতেই আচ্ছা, একটা আচ্ছা, গ্রুপের অফলাইন অনুষ্ঠানে, আচ্ছা, এবং সেই আচ্ছা, আচ্ছা, ছবিটা এখনো আছে আমার কাছে, দিদির আচ্ছা, কাছেও নিশ্চয়ই আছে। আমরা ছবি তুলেছি, দিদি কথা বললেন, এ করলেন।
দিদি বারবার বললেন যে ভাই তুমি যেহেতু আমার প্রফেশনের, সেই জন্য আমার খুব ভালো লাগলো। তো এইভাবে তারপরে তো দাদার সাথে কথা, দিদির সাথে কথা, তারপরে তো এমএলএ গ্রুপে সেই থেকে চলছি আর কি। আচ্ছা, এইভাবে বিভিন্ন অনুষ্ঠানেও বিভিন্ন হ্যাঁ, বিভিন্ন ভাবে অনলাইন অনুষ্ঠান তো করি, অফলাইন অনুষ্ঠান বিভিন্ন, হ্যাঁ, যেমন সোদপুর লোক সংস্কৃতি ভবনে অনুষ্ঠান এসেছি, তারপরে বেলঘরিয়া প্যারিমোহন লাইব্রেরি হল যেটা আছে ওখানে এসেছি, এই তো রবীন্দ্র কাকুরা ভবনে অনুষ্ঠান করলাম। এইভাবে সব অনুষ্ঠানগুলো হয়তো দূর থেকে অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু চেষ্টা করি, হ্যাঁ, যেগুলো করি। এবং দিদি সব ক্ষেত্রেই আমাকে জানান। আর দিদি তো একটা জিনিস যেটা আমার এমএলএ গ্রুপ সম্পর্কে বলা, এটা তো অবশ্যই আমার গ্রুপ, আমাদের গ্রুপ অবশ্যই, সেটা হচ্ছে যে এই গ্রুপে একটা জিনিস খুব ভালো, সেটা খুব সুন্দর একটা ডিসিপ্লিন এবং শৃঙ্খলায় দিদি, শাসনে এবং শৃঙ্খলায় দিদি আমাদেরকে বেঁধে রেখেছেন একদম। দিদি যেমন আমাদেরকে শাসনও করেন, তেমন খুব ভালোবাসেন এবং স্নেহ করেন আমাদেরকে, এটা বড় প্রাপ্তি। আচ্ছা, এইবার কিন্তু আমাদের সময় হয়ে গেছে। আমাদের যে এপিসোড আছে সেই এপিসোডে খুব এক্সাইটিং যে জিনিসটা, আমার মতে তো ভীষণ এক্সাইটিং, আমি খুব মজা পাই এই র্যাপিড ফায়ারটা করতে। র্যাপিড ফায়ার রাউন্ড শুরু করবো, কিন্তু তার আগে তোমাকে নিয়মটা একটু বলে দিই ছোট করে। সেটা হচ্ছে আমি দুটো করে অপশন দেবো, তোমাকে দুটো অপশনের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে, কিন্তু তারপরে তোমাকে একটু টাইম দেওয়া হবে, তোমাকে এক্সপ্লেন করতে হবে যে তুমি কেন ওই অপশনটাই চুজ করলে। ঠিক আছে, বুঝে গেছো? তো শুরু করছি আমরা প্রথম প্রশ্ন। বাড়িতে বানানো আলুর পরোটা নাকি জোম্যাটো অর্ডার পিৎজা? বাড়িতে বানানো আলুর পরোটা। আমি জানতাম দাদা এটাই বলবে। আচ্ছা, কেন বলো এবার? বাড়িতে বানানো আলুর পরোটা মানে মা বানাবে, এবার ওই যে মায়ের সাথে মা বানাচ্ছে তখন একটু গল্প করব, কথা বলবো, খেতে দেবে মা, তারপরে বলবো, মা অনেকবার জিজ্ঞেস করবে যে কেমন হয়েছে, খুব ভালো হয়েছে, তার আরেকটা দিই, না বললেও আবার একটা দেবে। এই যে কথোপকথন, এই যে কিছুটা সময় কাটানো আর মায়ের হাতের খাওয়া, তারপরে একটা ভালোবাসা। ধরো কোথাও যাচ্ছো, নিজের ইচ্ছেতে যাচ্ছ, কোনো ড্রেস কোড নেই বা কিছু, তো নিজের পছন্দের জামা পরতে পারবে, সেক্ষেত্রে কুর্তা পরবে না টি শার্ট পরবে? কুর্তাটা আমার বেশি মানে খুব প্রিয় পোশাক, একটা বেশ ঢিলের ঢালা, আর আমি একটু ঢিলের ঢালা পোশাক পরতে বেশি ভালোবাসি, আর একটু কমফোর্টেবল, আর একটু কমফোর্ট। হ্যাঁ, এটা এবার বলো পরের যে প্রশ্নটা আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা মেলায় যাই, মেলার খোলামেলা নির্মল পরিবেশ নাকি কোনো শপিং মলের জাঁকজমকপূর্ণ ঠান্ডা ঠান্ডা পরিবেশ? একদমই মেলার খোলামেলা পরিবেশ, কারণ ছোটবেলা থেকেই আমি মেলা ভীষণভাবে উপভোগ করি। তো যেমন একদম মানে খুব ছোটবেলায় তো আমাদের ওখানে একদম বিখ্যাত মেলা যুগল কিশোরের মেলা জ্যৈষ্ঠ মাসে আবার হবে, তো সেটার থেকে ছোটবেলায় বারবার বাবা মা আত্মীয় স্বজন বিভিন্ন যে আসতো তার সাথেই যেতাম। এবং এটা আমার একটা বদনামি ছিল ছোটবেলায়, যে আমি মেলায় কিছু বায়না করছি, আজকে এটা বলেই দিচ্ছি, যদি কিনে না দিত আমি শুয়ে পড়তাম মেলায়। তো শুয়ে পড়তাম এবং তারপর বকা টকা খেয়ে আবার ওই ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে পড়তাম, বা হয়তো বাবা বা মা কেউ হয়তো দু একটা দিত, আর হয়তো মামা বা আর কেউ গেলে পারে তখন সে টেনে নিয়ে গিয়ে সেটা কিনে দিত। তারপরে ধরো একটা তো ব্যাপার থাকে, একটা লিমিট থাকে, এবার সেই লিমিট ক্রস করে গিয়ে হয়তো আরো চাইতাম, না দিলে শুয়ে পড়তাম, এটা একটা ব্যাপার আমার ছিল। আচ্ছা, এইটা দাদার সাথে মেলা নিয়ে আলোচনা করতে করতে আমার যেটা মনে পড়লো, মেলার গান আমরা সবাই শুনেছি, হুলিগানিজমের মেলার গান। হুলিগানিজমের যিনি লিডার শুভদীপ গুহ, তিনি কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে এসে আমাদের যে এই সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের একটা অংশ হয়েছেন, আমাদের স্পেশাল গেস্ট হয়ে উনি এসেছিলেন। যদি এখনো অব্দি এপিসোডটা না দেখে থাকেন, তাহলে কিন্তু এই যে ভিডিওটা আপনারা দেখছেন তার ফার্স্ট কমেন্টে আমরা ওইটার লিঙ্ক দিয়ে দেবো। ওই এপিসোডটা কিন্তু অত্যন্ত এনজয় আপনারা করবেন, সেটা কথা দিচ্ছি। এপিসোডটা কিন্তু অতি অবশ্যই গিয়ে একবার চেক করে নেবেন। আচ্ছা, এরপরের প্রশ্নে যাচ্ছি, শেক্সপিয়ার না রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ, তো অবশ্যই রবি ঠাকুর আমার সবার উপরে। এইবার আসি ফিফথ এবং লাস্ট কোয়েশ্চেন, অনলাইন বন্ধুত্ব নাকি পাড়ার বন্ধুত্ব? দুটোই। না, দুটোই বললে হবে না। এখন যে বর্তমান পরিস্থিতিতে এখন অনলাইন বন্ধুত্বটাই বোধহয় বেশি, কারণ পাড়ার বন্ধুদের আমি আর খুঁজে পাই না। মানে আমি যখন বাড়িতে আসি, ছোট ছিলে সেই জায়গাটাও বোধহয় ছেড়ে এসেছি। এত মানে আমার লাইফটা হয়েছে কি ভাসমান কচুরিপানার মতো। কচুরিপানা যেমন ভেসে এক ঘাট আর এক ঘাট এইভাবে চলে যায়, গঙ্গায় যখন কচুরিপানা ভেসে যায়, আমারও তো সেই রকম। এতগুলো জায়গা আমি ঘুরতে থেকেছি, তো সেখানে আমার তো শুধু বন্ধুদেরকে ছাড়তেই হয়েছে। আর তারপরে এখন সবাই এত ব্যস্ত,
ওই বাড়িতে এসেও আমার ছোটবেলার যে সমস্ত বন্ধু তাদের সাথেও আমার আর দেখা ওইভাবে হয় না। কোনো একটা অকেশন, হয়তো দুর্গাপুজো বা কালী পুজো বা কোনো একটা অকেশন বা কারোর কোনো বিয়ে, পাড়া প্রতিবেশীর বিয়েতে হয়তো আমি আসতে পেরেছি, সেগুলোতে এসেই দেখা হয়। কারণ আমি যখন আসি তারা আসে না, তারা যখন আসে আমি থাকি না, এরকম। মানে তারাও তো বিভিন্ন কাজে, বিভিন্ন নিশ্চয়ই, চাকরিতে নিশ্চয়ই। তারা তাদের মতো করে সেটেল হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তো সেই অনলাইন বন্ধুত্ব ওইভাবেই। তোমাকে অসংখ্য ধন্যবাদ মলয়দা, তুমি এলে এবং এত সুন্দর আড্ডা আমরা দিলাম এখানে। আমাদের একটা ছোট্ট অ্যাকনলেজমেন্ট থাকে, একটা ছোট্ট সার্টিফিকেট থাকে, আচ্ছা, আচ্ছা। যেটা আমরা আমাদের যারা অতিথি আসেন, যাদের সাথে আমরা আড্ডা দিই আর কি, তাদেরকে আমরা দিই। তো এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আমারও খুব ভালো লাগলো আজকে এসে এমএলএ প্রেজেন্টস কথায় কথায় এই অনুষ্ঠানে, খুব ভালো লাগলো। কৃতিকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর দিদিকে একরাশ শুভেচ্ছা, অভিনন্দন, এবং দিদিকেও অসংখ্য ধন্যবাদ জানাই। কৃষ্ণা ব্যানার্জি দিদি আমাদের সকলের খুব প্রিয় এবং এমএলএ গ্রুপও আমাদের ভীষণ প্রিয়, তাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সবসময় রইলো। কৃতির জন্য অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো কৃতি। Thank you, আর thank you. ক্যামেরার উল্টো দিকে দীপ বসে আছে, দীপের জন্যও ভালোবাসা। দাদা, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়েতেই চলে এসেছি। তো আমরা তোমার একটা আবৃত্তি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, ঠিক আছে। অবশ্যই রবি ঠাকুরের একটা কবিতা আমি পাঠ করব। আর দাদা তৈরি হতে হতে আপনাদের যেটা আরেকবার বলার, যে আপনারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আপনারা যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ বা লাইক আমাদের এই অনুষ্ঠানের জন্য দিয়ে দেবেন ইউটিউবে। যদি কোনো কনস্ট্রাকটিভ সাজেশন থাকে সেটাও আপনারা কমেন্টসে জানাতে পারেন। এছাড়া যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে, সেই বিষয়ে কিছু বলতে চান, সেটাও আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। এবং আরো একবার যে অনুরোধ আমরা সবসময় করি, সেটা হচ্ছে যে আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমাদের চ্যানেলে যখনই কোনো রকম ভিডিও আসবে, আপনাদের কাছে কিন্তু ইউটিউব নিজে থেকে নোটিফিকেশন পাঠাবে, এবং সেই নোটিফিকেশনটাতে ক্লিক করে আপনারা অনুষ্ঠানটা দেখতে পাবেন। আপনাদের কিন্তু আলাদা করে কোনো খোঁজাখুঁজি বা কিছুই করতে হবে না। দাদার কাছে চলে যাব। আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের মননে, চিন্তনে সবসময়ের জন্যই আমাদের সঙ্গে আছেন সবসময়। আর আমার জীবনে তো তার অবদান সত্যি বলে বোঝাবার নয়, কারণ দুঃখে সুখে আনন্দে তিনি আছেন সবসময়। তাই তার কবিতাই আমার এবারের নিবেদনে। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্নমালা শয্যা তলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলেম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি। তরুণ আলো জানলা বেয়ে পড়ল তোমার শয়ন ছেয়ে, ভোরের পাখি সুধায় গে, কি পেলি তুই নারী? নয় এ মালা, নয় এ থালা, গন্ধ জলের জারি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান? কোথায় এরে লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো, এ কি তোমার দান? শক্তিহীনা মরি লাজে, এ ভূষণ কি আমায় সাজে, রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ। তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়বো সকল ভয়, মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়। আমি ছাড়বো সকল ভয়, তোমার লাগি অঙ্গ ভরি, করব না আর সাজ। নাইবা তুমি ফিরে এলে, ওগো হৃদয় রাজ, আমি করব না আর সাজ। ধুলাই বসে তোমার তরে, কাঁদব না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পরে, মানব না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল সাজ, আমি করব না আর সাজ।